লেডিজ এন্ড জেন্টলম্যান, সত্যি আপনারা সকলেই খুব ভাগ্যবান যে আজকের সন্ধ্যায় আমাদের হোটেলে আপনারা উপস্থিত রয়েছেন, কারণ আজকের সন্ধ্যায় আমাদের মধ্যে রয়েছেন ভারতের বিখ্যাত সাইকিক মিস্টার সুকান্ত কুমার। আপনি সেই সুকেত কুমারী না, যিনি লোকের মনের কথা মুখ দেখে বলে দিতে পারেন যে তার মনে কি চলছে? আগে হ্যাঁ, ঈশ্বর আমাকে এমন একটা শক্তি দিয়েছেন যেটাকে ব্যবহার করে আমি এটা বুঝতে পারি যে আমার সামনে বসা মানুষটার মনের মধ্যে এখন কি চলছে। মানে আপনি একটা অ্যান্টেনার মতো। আমি বলতে চাইছি যে যেরকম অ্যান্টেনা টিভি বা মোবাইলে সিগন্যাল ধরায়, ঠিক সেরকমই আপনি আমাদের মনের ভেতরে ঢুকে আমাদের মনের তরঙ্গকে বুঝতে পারেন, তাই তো? অনেকটা সেই রকমই ভাবতে পারেন। হ্যাঁ, তাহলে বন্ধুরা আর দেরি কেন, আপনারা তৈরি তো? হ্যাঁ, তৈরি আমরা। আমি আপনাদের মাঝখানে এসে যার হাত ধরবো তার হাতের তরঙ্গ থেকেই আমি ঠিক বুঝতে পারবো এবং সঠিকভাবে বলতে পারবো যে ওই মানুষটির মনের গভীরে ঠিক কি চলছে। এখানে আমি একটা বিশেষ তরঙ্গ অনুভব করছি। আপনি কোনো একটা জিনিসকে নিয়ে ভীষণ এক্সাইটেড। গিভ মি ইওর হ্যান্ড। ছোটবেলা থেকেই আপনার একটা স্বপ্ন ছিল যে আপনি একটা লাল রঙের গাড়ি কিনবেন, আর আপনার সেই ছোটবেলার স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। আপনি গাড়িটা বুক করে ফেলেছেন আর সামনে মাসে সেটা ডেলিভারি। ঠিক বললাম তো? ইটস আনবিলিভেবল। আপনি কি করে জানলেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। স্যার, ইউ আর অ্যামেজিং। ইউ আর সিম্পলি অ্যামেজিং, স্যার। থ্যাঙ্কস এ লট ফর ইওর লাভ। ওখান থেকে আরেকটা তরঙ্গ আমি অনুভব করতে পারছি। আপনার হাতটা ছুঁতে পারি? ইয়া। ওহো, তাহলে এই ব্যাপার। একটা নতুন প্রাণ সৃষ্টি হতে চলেছে, কেউ একটা পৃথিবীতে আসতে চলেছে। আপনার গর্ভে একটি শিশু রয়েছে, এই কথাটা আপনি এখনো পর্যন্ত আপনার স্বামীকে জানাননি। আমি কি সত্যি বললাম? ইউ রাইট স্যার, আমি গত সপ্তাহেই জানতে পারলাম আমি মা হতে চলেছি। আর আপনি আপনার স্বামীর জন্মদিনে তাকে এই কথাটা জানিয়ে সারপ্রাইজ দিতে চান। Am I correct? হ্যাঁ স্যার, ইউ আর অ্যামেজিং। আপনি তো সবকিছু জানেন। আরো একবার হাততালি। দারুণ। Thank you. Thanks a lot. এই তরঙ্গটা কিসের? একটা ভয়ঙ্কর সর্বনাশের তরঙ্গ। এটা কোত্থেকে আসছে? কারো খুন! কেউ খুন হতে চলেছে! কেউ খুন হতে চলেছে! কেউ একজন খুন হতে চলেছে! ম্যানেজার সাহেব বলছিলেন যে কেউ খুন হওয়ার আগেই নাকি আপনি জেনে যান খুন হতে চলেছে। আগে হ্যাঁ। মিস্টার সুকান্ত, সিআইডির সামনে এই ড্রামা চলে না। আপনার যা কিছু করার করে ফেলেছেন। যদি পাবলিসিটি পাওয়ার জন্য নতুন কিছু আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনাকে পস্তাতে হবে, বুঝলেন? একটা নিষ্পাপ অসহায় মেয়ে একটু পরেই মারা যাবে, আর আপনাদের এটা নাটক মনে হচ্ছে। কোন মেয়ের কথা বলছেন আপনি? সেটা আমি জানি না। জানেন না তো এত বড় বড় কথা বলছেন? জানি না। একটা মেয়ে খুন হতে চলেছে। আর কে এই খুনটা করতে চলেছে? সেটাও আমি জানি না, তবে খুনটা আজকেই হবে, আর এই হোটেলেই কোনো একটা মেয়ে খুন হবে। যদি এত কিছুই আপনি জেনে থাকেন তাহলে খুনি একজনই ব্যক্তি। কে? আপনি। আমি আপনাদের বলছি যে আমি নিজের চোখে খুনটা হতে দেখেছি। আমার কথাটা বিশ্বাস করুন অফিসার। তারপর আপনারা এটা বলবেন না যে আমি আপনাদের জানাইনি। যা খুশি বলে যাচ্ছে। এক্সকিউজ মি, আপনার হাতটা দিন, আমি আপনাকে কিছু বলতে চাই, প্লিজ।
আপনার এই হাসি মুখটার পিছনে অনেকটা দুঃখ আপনি লুকিয়ে রেখে দিয়েছেন। আপনার অতীতের জীবনের স্মৃতিগুলোকে আপনি একদমই ভুলতে পারেন না। আপনার জীবনের প্রথম 14টা বছর আপনার কিছুই মনে নেই, এমনকি আপনার মাকেও আপনি চিনতে পারেন না। অভিজিৎ, অভিজিৎ আমার ছেলে বাবা আমার। এরম করিস না বাবা। অভিজিৎ, অভিজিৎ, আমি তোর মা, তুই আমাকে চিনতে পারছিস না? বাবা, বাবা। প্লিজ। ভীষণ উচ্চাকাঙ্ক্ষী আপনি, পরিশ্রমী। সারা দেশে সিআইডির নাম উজ্জ্বল করতে চান আপনি, কিন্তু একটা দুঃখ আছে আপনার জীবনে। ঠিক 2 বছর আগে সিআইডির ডিউটিতেই তোমার এক খুব কাছের বন্ধু তোমাকে ছেড়ে চলে যায়। আমি আপনাদের ছেড়ে যেতে চাই না। নাতাশা, কি এটা আপনি কি করে জানলেন? আপনার অনুমতি থাকলে আপনার হাতটা আমি ছুঁতে পারি? দায়িত্ব আর কর্তব্যের উদাহরণ আপনি। আইন রক্ষা করার জন্যে আপনি আপনার ছেলেকেই হত্যা করলেন। চুপ করুন। যদি এখনো আপনাদের এর সব কিছুই পাবলিসিটির জন্য করা একটা নাটক মনে হয়, দেন আই এম সরি টু ওয়েস্ট ইউর টাইম। ইয়েস, টাইম ওয়েস্ট করেছেন আপনি। যদি আপনি এই তরঙ্গ মানুষকে ছুঁয়ে বুঝতে পারেন, তাহলে এই মেয়েটাকে না ছুঁয়ে কি করে বললেন যে ওর খুন হতে চলেছে? যদি কোনো মানুষের মনে পাপ থাকে আর তার সেই ভাবনা যথেষ্ট শক্তিশালী হয়, তাহলে আমি সেটা না ছুঁয়েও বলে দিতে পারি। সেই ছেলেটা এই হোটেলেই আছে আর মেয়েটাও আছে এই হোটেলেই। আচ্ছা, যখন তুমি এটা বুঝতে পারো তখন তুমি কি দেখতে পাও? একটা মেয়ে সাহায্যের জন্য চিৎকার করছে, একটা ছেলে ছুরি নিয়ে দৌড়চ্ছে ওকে মারবার জন্যে, কিন্তু কেউ সাহায্য করতে আসার আগেই মেয়েটাকেও মেরে ফেললো। আর এই খুন আজকে হতে চলেছে। এই খুনটা কয়েক ঘন্টার মধ্যেই হবে। ঠিক আছে, আপনি রেস্ট নিন। রাকেশ, স্যার, হোটেলে যতজন মহিলা আছে, গেস্ট আর স্টাফ, সবাইকে লবিতে জড়ো করো এখনই, এই মুহূর্তে যাও। কি ব্যাপার এসিপি স্যার, আপনি এভাবে আমাদেরকে এখানে কেন রেখেছেন? এখনই বলছি। 1, 2, 3, 4, 5, 6, 7। রাকেশ, তুমি তো বলেছিলে যে হোটেলে 8 জন মহিলা আছে, কিন্তু এখানে তো মোট 7 জনকে দেখছি। এরা আমাদের কথা কেন বলছে? কি জানি, হঠাৎ করেই চলে এসেছে এরা। 8 জনই আছে স্যার। অলকা, প্রিয়া কেন আসেনি এখনো এখানে? স্যার, প্রিয়া এক্ষুনি আসছে ফ্লাওয়ার শপ বন্ধ করে। এই প্রিয়া কি হোটেলের ফ্লাওয়ার শপে কাজ করে? Yes, স্যার। কিন্তু ব্যাপারটা কি স্যার? শুধু শুধু আমরা চিন্তা করছি। এখনই বলছি। দেখুন, আমরা জানতে পেরেছি যে এই হোটেলে কোনো বিপদ ঘটতে চলেছে। কি হতে চলেছে স্যার? হয়তো এই হোটেলে কোনো মহিলা খুন হতে চলেছে। হ্যাঁ, কিন্তু টেনশন করবেন না, এটা জরুরি নয় যে মহিলা খুন হবেই। কার খুন হবে স্যার? সেটা আমরা এখনো জানি না, সেই জন্যই আপনাদের সবাইকে এখানে ডেকেছি। তাহলে আপনারা খুনিকে ধরছেন না কেন? যদি খুনি কে সেটা জানতে পারতাম তাহলে তাকে ধরেই ফেলতাম আমরা। আচ্ছা, আপনাদের কি কারোর সঙ্গে কোনো রকম ঝগড়া ঝামেলা আছে? কারো কোনো শত্রুতা আছে কারোর সাথে? হ্যাঁ স্যার, একটা ছেলে আছে। একটা ছেলে? কে সে? স্যার, ওর নাম জগন্নাথ। স্যার, ও অনেক দিন ধরে আমার পেছন পেছন ঘুরছে। ও আমাকে ওয়ার্নিং দিয়েছে, আমি যদি ওকে বিয়ে না করি ও আমাকে প্রাণে মেরে ফেলবে। আচ্ছা, সেই জগন্নাথকে তুমি হোটেলে কোনোদিন দেখেছো? না স্যার, ওকে
হোটেলে তো দেখিনি। কিন্তু সুকান্ত তো বলছিল যে খুনি হোটেলেই আছে। খুনি খুনি হোটেলেই আছে। দেখুন, চিন্তা করবেন না, কিচ্ছু হবে না, কেউ তোমাদের কিচ্ছু করতে পারবে না। এখন আমরা এসে গেছি তো, না? স্যার, এর আগে আমি যে হোটেলে কাজ করতাম ওখানে আরেকটি মেয়ে কাজ করতো, শাগনিকা। ও আমাকে দেখে খুব হিংসা করতো, আর আমার মনে হচ্ছে যে ওই কাউকে পাঠিয়েছে আমাকে মারার জন্য। কোন হোটেলে কাজ করতো এর আগে সে? হোটেল গ্রিন প্যালেস। গ্রিন প্যালেস। রেডি, একটু কাজলকে ফোন করে বলো হোটেল গ্রিন প্যালেসে যেতে আর এই শাগনিকাকে জিজ্ঞাসাবাদ করতে। ইয়েস স্যার। দেখুন, আমি আবার আপনাদের জিজ্ঞেস করছি যে আপনাদের সাথে কারোর কোনো ঝগড়াঝাটি বা শত্রুতা? হ্যাঁ, আপনার? না স্যার, আমার তো কারোর সাথে শত্রুতা নেই। স্যার, আমরা তো এই শহরে কাউকে চিনিও না। কাউকে চেনেন না? না। বাঁচাও, বাঁচাও, হ্যাঁ? বাঁচাও! এটা তো প্রিয়া চিৎকার করছে। অভিজিৎ, এদিকে! কি হলো? Oh my God! স্যার, আমাকে বাঁচান। কে কে করেছে এটা? কোথায় গিয়েছো? স্যার, ওদিকে। অভিজিৎ, একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। ধরো, ধরো। সাবধানে, সাবধানে। আরে সরে যাও, তোমরা সবাই ওদিকে যাও, সব লোক ওদিকে যাও। তাড়াতাড়ি চলো। ম্যানেজার, এদিকে এসো। শোনো, হ্যাঁ স্যার। হোটেলের যত এক্সিট পয়েন্ট আছে, ভেতরে আসার আর বাইরে যাওয়ার সব দরজা বন্ধ করে দাও। ওকে স্যার। ডক্টর অবস্থি, ভাই অবস্থি, দেখ, আমি একটা মেয়েকে পাঠাচ্ছি। খুনি ওর প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে দুজন আমাদের অফিসার থাকবে। আরে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করবে, তুই চিন্তা করিস না। শুধু ওই মেয়েটার প্রাণটা বাঁচিয়ে দে, বুঝেছিস? হ্যাঁ, আমি জানি তুই প্রাণ বাঁচাতে পারবি। ওকে, থ্যাংক ইউ। বিবেক, এখানে রক্ত আছে, জলদি এসো। খুনি এদিকে পালিয়েছে। এখানে কি? চুরি? এদিকে হবে। স্যার, স্যার এখানেও রক্ত দেখতে পাচ্ছি। এদিকে তো পার্কিং লট। ইয়েস স্যার। ওই দিকটা হবে নিশ্চয়। দেখো তো এখানে কোথাও লুকিয়ে আছে কিনা। ইয়েস স্যার। রক্তে মাখা শার্ট এখানে কেন? স্যার, হ্যাঁ বিবেক। স্যার হয়তো এই শার্টটা খুনিরই, গাড়ির নিচে পড়েছিল স্যার। এখানে ছিল? ইয়েস স্যার। হতে পারে এখানে কোনো গাড়ি দাঁড়িয়েছিল। পালিয়ে যায়নি তো? না স্যার, এখান থেকে কোনো গাড়ি বাইরে যায়নি। তাহলে কি কোনো লোককে পালাতে দেখেছো? এখানে খালি গায়ে পালিয়েছে। খালি গায়ে কেউ বাইরে কেন ঘুরবে স্যার? কারণ সে তার রক্তমাখা শার্ট তোমার পার্কিং লটে ফেলে রেখে গেছে। না স্যার, আমি এখানে কাউকে দেখিনি। যদি দেখতাম তাহলে আপনাদের নিশ্চয়ই বলতাম। যখন থেকে ম্যানেজার বাবু বলেছেন যে কোনো গাড়ি বা কোনো মানুষ যাতে এখান থেকে বাইরে না যেতে পারে, তখন থেকে কেউ বাইরে যায়নি স্যার। অভিজিৎ, এই রক্ত মাখানো জামাটা আর এই রক্ত মাখা ছুরি দুটো বড় মাপের প্রমাণ খুনি আমাদের জন্য রেখে যায়। ও কি এতটাই বোকা? হ্যাঁ, এর মানে হলো খুনি এখনো হোটেলে লুকিয়ে আছে। এই দেখো অভিজিৎ, হোটেলের লন্ড্রির ট্যাগ নয় তো? তার মানে খুনি হোটেলেই তো রয়েছে স্যার। হ্যাঁ, কিন্তু আমরা জানতে কি করে পারবো যে খুনি কোন রুমে আছে? স্যার, আমরা লন্ড্রি ট্যাগের পিছনে রুম নাম্বার লিখে রাখি।
রুম নাম্বার 313। তোমার সময় তো এখন অত্যন্ত খারাপ চলছে। খুব শীঘ্রই তোমার ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে। ভয়ঙ্কর বিপদে তো এবার আপনি পড়তে চলেছেন মিস্টার সুকান্ত। কি বলতে চান? আপনি বাইরে যান। সুকান্ত বাবু, ফেডরিক আপনার জন্য কোনো উপহার নিয়ে এসেছে। উপহার? হ্যাঁ। কি উপহার দেখান, কি উপহার নিয়ে এসেছেন উনি? ফেডরিক, দেখাও। পছন্দ হয়েছে উপহারটা? এই শার্ট তো আমার, আপনারা পেলেন কি করে? প্রিয়াকে খুন করার পর হয়তো আপনার স্নানের খুব তাড়া ছিল, সেই জন্য শার্টটা আপনি বাইরে ফেলে এসেছেন। আপনারা কিন্তু আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। আমি কাউকে খুন করিনি। যদি এই খুনটা তুমি না করে থাকো, তাহলে তোমার এই শার্টটা রক্ত মাখানো অবস্থায় বাইরে কেন পাওয়া গেল? কেউ একজন ষড়যন্ত্র করে আমাকে পুরোপুরি ফাঁসাতে চাইছে স্যার। কেউ আপনাকে ফাঁসাতে চাইছে না। এবার পরিষ্কার হয়ে গেছে কেন আপনি খুনের আগেই সব জেনে যান। কারণ খুন করার নোংরা উদ্দেশ্য আপনার মনের মধ্যেই লুকোনো ছিল। যদি আমি খুন করতেই চাই তাহলে আপনাদের এখানে ডেকে পাঠাবো কেন? যাতে তোমাকে কেউ সন্দেহ করতে না পারে, এই জন্য। স্যার আমি কাউকে খুন করিনি, প্রিয়াকে তো আমি চিনতামই না। ওর সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই। যখন প্রিয়ার উপর হামলা হলো কোথায় ছিলেন আপনি? সেই সময় আমি রুমে ছিলাম। আমি কিছু একটা অর্ডার দিয়েছিলাম। যদি চান তো রুম সার্ভিসে জিজ্ঞেস করতে পারেন। রুম সার্ভিস? স্যার এর নাম জগন্নাথ। যখন প্রিয়ার ওপর হামলা হয় তখন 3rd ফ্লোরের রুম সার্ভিস সব ওই করছিল। জগন্নাথ, ঠিক করে বলো, 3:15 থেকে 3:30 মধ্যে রুম নাম্বার 313, মানে সুকান্ত বাবুর ঘরটা। আচ্ছা, ওই রুম থেকে কি তোমার কাছে কোনো অর্ডার এসেছিল? হ্যাঁ স্যার, 3:15 সময় সুকেতু বাবু নিজের রুমে চা চেয়ে পাঠিয়েছিলেন স্যার। দেখলেন তো স্যার, এবার তো আপনারা বিশ্বাস করবেন যে আমি সত্যি কথা বলছি। তার মানে যখন তুমি চা নিয়ে ওনার ঘরে গিয়েছিলে তখন উনি নিজের রুমেই ছিলেন? সেটা তো আমি জানি না স্যার। জানো না তার মানেটা কি? মানে হলো গিয়ে স্যার, যখন আমি সুকেতু বাবুর রুমের বাইরে দাঁড়িয়ে ছিলাম তখন সুকেতু বাবু দরজা খোলেননি স্যার। এ মিথ্যে কথা বলছে তো। এ তো চা নিয়ে আমার কাছে আসেইনি। স্যার আমি মিথ্যে কথা কেন বলবো স্যার? আমি চা নিয়ে ওনার দরজার বাইরেই দাঁড়িয়েছিলাম, অনেকবার বেলও বাজিয়েছি স্যার, কিন্তু সুকেতু বাবু দরজাই খোলেনি স্যার। এটাও তো হতে পারে যে বেলটা ঘরের খারাপ ছিল। আমি কোনো বেলের আওয়াজ পাইনি। কোনো লোক যদি নিচে ফ্লাওয়ার শপে থাকে তাহলে সে 3rd ফ্লোরে নিজের ঘরের বেল শুনবে কি করে? আমি সত্যি বলছি স্যার, আমি ওই সময় নিজের ঘরেতেই ছিলাম। দরজা কেন খোলা হয়নি যদি রুমে থেকে থাকো? স্যার স্যার আমার মনে পড়েছে, আমি ওই সময় বাথরুমে স্নান করতে গিয়েছিলাম। শাওয়ার অন ছিল, তাই হতে পারে যে সেই জন্য আমি শব্দটা শুনতে পাইনি। আরো একটা নতুন গল্প। হ্যাঁ রাকেশ বাবু, আপনি বলুন, প্রিয়ার কোনো অভিযোগ আছে সুকান্ত বাবুর ব্যাপারে? আচ্ছা, এদের দুজনের মধ্যে কোনো ঝগড়া হয়েছে? এটা কি বলছেন আপনি? একটা হোটেলে ফুল বিক্রি করছে যে, তার সাথে কেন ঝগড়া করব? স্যার প্রিয়া কখনো পরিষ্কার করে কিছু বলেনি, কিন্তু প্রিয়া এনার ব্যাপারে সবসময় ভয়ে থাকতো। ভয়ে ভয়ে থাকতো মানে? প্রিয়া সবসময় ওনাকে এড়িয়ে যেতে চাইতো। এই তো কালকেরই কথা স্যার, প্রিয়ার থেকে উনি ফুল কিনছিলেন আর টাকা নেওয়ার সময় প্রিয়ার হাত কাঁপছিল। এটা কি বলছেন আপনি? আমি আজ পর্যন্ত প্রিয়ার সাথে ভালো করে কথাই বললাম না, ও ভয় পাবে কেন? একবার প্রিয়ার জ্ঞান ফিরলে না, তাহলে সমস্ত জট খুলে যাবে সুকান্ত বাবু। ও কার কি ক্ষতি করেছিল কি জানি, কার নজর লেগেছে আমার মেয়ের ওপর? ভেঙে পড়বেন না আপনি, প্রিয়ার কিছু হবে না। যদি আপনারা ঠিক সময় ওকে হাসপাতালে নিয়ে না আসতেন তাহলে আমার মেয়ে আজকে বোধহয় বেঁচে থাকতো না। ডাক্তারবাবু বলেছেন খুব শিগগির জ্ঞান ফিরে আসবে ওর। আচ্ছা, আপনি কি সুকান্ত বলে কাউকে চেনেন নাকি? এবার কি? সুকান্ত ওই হোটেলেই এসে উঠেছে যেখানে প্রিয়া কাজ করতো। আমাদের মনে হচ্ছে এই ঘটনার পেছনে ওর হাত আছে। তাই নাকি? প্রিয়ার জ্ঞান ফিরে আসলে প্রিয়াই বলে দেবে যে ও হামলা করেছিল কিনা। আর কাউকে সন্দেহ করছেন আপনারা? এই প্রশ্নই আমরা আপনাকে করতে চাই। আপনি কি কাউকে সন্দেহ করেন? কে করতে পারে এমন কাজ? সুকান্তর নাম তো আমি আগে কখনো শুনিনি, কিন্তু ও রাকেশের ব্যাপারে খুব ডিস্টার্ব ফিল করতো স্যার। রাকেশ? ওই হোটেলের ম্যানেজার? হ্যাঁ, ও গত বছর ওর আর প্রিয়ার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কিন্তু কি?
রাকেশ ওই বিয়ে ভেঙে দিয়েছিল, তখন থেকে আমার মেয়েটা খুব কষ্টের মধ্যে আছে। আচ্ছা, রাকেশ এই বিয়েটা কেন ভেঙে দিল? জানি না, কিন্তু বিয়ে ভেঙে যাওয়ার পর আমার মেয়ে সারা রাত রোজ ওর জন্য কাঁদতো। যদি এমন ঘটনাই থেকে থাকে তাহলে রাকেশ এটা বললো না কেন আমাদের, যে ওর আর প্রিয়ার বিয়ে হবার কথা ছিল? রাকেশ নিশ্চয়ই আমার মেয়ের উপর হামলা করিয়েছে, ওই রাকেশই। কি পেয়েছো রক্তে শালুকে? রক্তে কিছুটা নুন আছে, কিছুটা লঙ্কা আছে, আর একটু আদাও আছে। ওর এটা ইয়ার কি মনে হচ্ছে? সরি বস, এই সুকেতু শার্টে যে রক্তটা লেগে আছে এটা প্রিয়ারই রক্ত। শালুকে, সুকান্তর শার্টে যদি প্রিয়ার রক্ত লেগে থাকে তাহলে ওই ছুরিতে কার রক্ত লেগে আছে? স্যার এই ছুরিতেও প্রিয়ারই রক্ত। ছুরিতেও প্রিয়ার রক্ত লেগে আছে? হ্যাঁ স্যার। তার মানে হলো খুন সুকান্তই করেছে। না বস, না, ব্যাপারটা অত সহজ নয়। তার মানে? ডক্টর সালুকে, সুকান্তর শার্টেও প্রিয়ার রক্ত পাওয়া গেছে, আবার ছুরিতেও পাওয়া গেছে, তার মানে? এ কথাটা ঠিক যে ছুরিতে যে রক্তটা পাওয়া গেছে সেটা প্রিয়ার, কিন্তু এ কথাটাও ঠিক যে এই ছুরি দিয়ে প্রিয়ার উপর হামলা করা হয়নি। দেখো শালুকে, যদি এই ছুরি দিয়ে প্রিয়াকে আঘাত না করা হয়ে থাকে তাহলে প্রিয়ার রক্ত আসলো কি হবে এই ছুরিতে? বস, এটা বলতে পারবো না যে এই ছুরিতে রক্ত কি করে এলো, কিন্তু এটা ঠিক যে এই ছুরি দিয়ে প্রিয়াকে মারা হয়নি। স্যার, একটা ফটোগ্রাফস করে দেখাও। স্যার এই দেখো, এই যে গলার ক্ষতটা দেখছো? হ্যাঁ, এইটা দেখ, এইটা। বস, এই ক্ষতটা বলছে যে এটা সিধে একদম ব্লেডের মতো ছুরি। আর বস, তোমরা যে ছুরিটা পেয়েছো এটা তো দাঁতালো, খাঁজ কাটা। হ্যাঁ, তার মানে দয়া, খুনি তাহলে অন্য কেউ হবে যে সুকান্তকে ফাঁসাচ্ছে। হ্যাঁ স্যার, আর এটাও বুঝতে পারছি যে সে কে। হ্যাঁ রাকেশ, এবার বলো, তুমি প্রিয়াকে বিয়ে করতে চেয়েছিলে এই কথাটা আমাদেরকে কেন লুকিয়েছিলে? হ্যাঁ, আমি কেন লুকিয়েছিলে? আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, যে যদি আমি আপনাদেরকে সত্যিটা বলে দিই তাহলে আপনারা আমাকেই সন্দেহ করবেন। কথাটা যদি আগে বলে দিতে তাহলে শুধু সন্দেহ করতাম, কিন্তু এত বড় কথা আমাদের থেকে লুকিয়ে তুমি আমাদের বিশ্বাস করতে বাধ্য করাচ্ছ যে এই হামলাটা তুমিই করিয়েছো। এটা কি বলছেন স্যার? যখন প্রিয়ার উপর হামলা হয়েছিল তখন তো আমি আপনাদের সঙ্গেই ছিলাম, তাহলে আমি কি করে প্রিয়ার উপর হামলা করতে পারি? তুমি ওর ওপর হামলা করনি তো কি হয়েছে? অন্য কাউকে দিয়ে করিয়েছো। তাহলে এবার বলো, সত্যি করে বলো, কে কে আছে তোমার এই প্ল্যানের সঙ্গে? আমি সত্যি কথা বলছি স্যার, কেউ নেই স্যার। কেউ তো আছে যে তোমাকে সাহায্য করেছে সুকান্তর শার্ট চুরি করতে। হ্যাঁ, তুমি সেই না যে সুকান্তর রুমের সাফ সাফাই করতে? হ্যাঁ স্যার। তাহলে বলো, কে তোমাকে বলেছিল সুকান্তর শার্ট চুরি করতে? রাকেশ না অন্য কেউ? কেউ না স্যার, আমি সুকান্ত স্যারের শার্ট চুরি করিনি স্যার। তাহলে কে চুরি করেছে? স্যার, হয়তো অন্য কেউ চুরি করতে পারে। সুকান্তর রুমের ডুপ্লিকেট চাবি তো তোমার কাছেই আছে, তাই না? তো তাহলে রুম থেকে শার্টটা অন্য কেউ চুরি কি করে করবে? স্যার, কাল সুকান্ত স্যারের রুম পরিষ্কারের পর আমি 5 মিনিটের জন্য বাইরে গেছিলাম, হয়তো তখনই শার্ট কেউ চুরি করে নিয়েছে। সুকান্তর রুমটা তুমি 5 মিনিটের জন্য খোলা রেখে গিয়েছিলে কেন? বেডশিট আনতে গেছিলাম। ভালো বাহানা স্যার। যখন তুমি গেস্টদের রুম সাফ করতে আসো তখন কি বেডশিট সঙ্গে নিয়ে আসো না? স্যার, এমনি সময় তো আমি নিয়ে যাই, কিন্তু কালকে ভুলে গিয়েছিলাম, হয়তো ওই সময়ে কেউ চুরি করে নিয়েছে। কিন্তু একটা কথা মনে রেখো, আমরা কিন্তু সবটাই জেনে নেব তুমি কতটা সত্যি বলছো, বুঝেছো? সচিন, কাজল, তোমরা সুকান্তর ঘরে যাও, ওই রুমে যে আলমারিটা আছে আর সুকান্তর যে ব্যাগটা, দুটো ভালো করে চেক করো। ওর মধ্যে যতগুলো ফিঙ্গারপ্রিন্টস পাবে সব কটা তুলে নাও। যে ওর শার্টটা চুরি করেছে তার ফিঙ্গারপ্রিন্ট নিশ্চয়ই ওর মধ্যে থাকবে। স্যার। হ্যাঁ রাকেশ, তুমি বলো, প্রিয়ার সঙ্গে তোমার বিয়ে ভেঙে গেল কি করে? আমরাও একটু শুনি। ওই স্যার, ও আমাকে মিথ্যে কথা বলা শুরু করেছিল স্যার। কিরকম মিথ্যে? ও আমাকে
না জানিয়ে পুনেতে চলে যেত। পুনে? কিন্তু কেন? স্যার আমি অনেকবার জানার চেষ্টা করেছি, কিন্তু ও আমাকে কখনো কখনো বলেনি কিছু। এটা বলেনি বলে তুমি বিয়ে ভেঙে দিলে? না স্যার, পুনেতে ওর একটা অ্যাফেয়ার ছিল, সেই জন্যই আমি এই সম্পর্কটা ভেঙে দিই। আর সেই জন্য তুমি ওর উপরে প্রাণঘাতী আক্রমণও করালে, কারণ প্রিয়ার প্রতি অবিশ্বাস তোমাকে হিংস্র করে তুলেছিল। স্যার আমি আজও ওকে আগের মতোই ভালোবাসি, নিজের থেকে অনেক বেশি ভালোবাসি। আমি ওর জন্য নিজের প্রাণ দিতে পারি, কিন্তু ওর কখনো কোনো ক্ষতি করতে পারবো না। আচ্ছা, সেটা তো জানতেই পারবো। স্যার এই দেখুন। হ্যাঁ কাজল, এই দেখুন স্যার, গ্যাজেটের মতন কিছু একটা। গ্যাজেট? এটা তো সাউন্ডের কাজে লাগে কাজল। সাউন্ড সিস্টেম? মাইক্রোফোনস? হ্যাঁ সচিন, স্যার এখানে গ্যাজেট পেয়েছি কিছু। কিরকম গ্যাজেট? সাউন্ড রিসিভিং গ্যাজেটস। একটা কাজ করো, এখানে যতগুলো রুম আছে সব কটা রুম চেক করো, আর দেখো কোনো জায়গায় মাইক্রোফোন আছে কিনা। তাহলে এখানে লুকিয়ে আছে। হ্যাঁ দা, এই দেখুন স্যার, সুকান্ত সেই বিশেষ ক্ষমতা যেটাও বলে ভগবান প্রদত্ত। এই হোটেলের প্রত্যেকটা রুমে যা কথাবার্তা হয় খুব আরাম করে বসে বসে শোনে ও। আমার প্রথম থেকেই সন্দেহ ছিল দা, এই সুকান্ত খুব বড় মাপের ফ্রড। এই দেখুন স্যার, প্রত্যেকটা ঘরে ছিল। হ্যাঁ, ভবিষ্যৎ বলে দিত সবার। কিন্তু স্যার ও আপনার আর অভিজিৎ স্যার সম্বন্ধে যেগুলো কথা বলেছে সেগুলো? কাজল, আমাদের প্রফেশনাল আর পার্সোনাল কথা অনেকবার পেপারে ছেপে বেরিয়েছে। ব্যাস, সুকান্ত সেটা ভালোভাবে হোমওয়ার্ক করেছিল, রিসার্চ করে এখানে এসেছে। স্যার এই সুকান্ত যখন সবার রুমের মধ্যে কি কথা হচ্ছিল সেগুলো শুনতো, খুনের প্ল্যানের ব্যাপারেও নিশ্চয়ই শুনেছিল তাহলে। অবশ্যই, এবার সুকান্তই আমাদের এই খুনির দরজায় পৌঁছে দেবে। স্যার। হ্যাঁ এই যে। ও আসুন আসুন সুকান্ত বাবু, আমাদের দেশের মহান সাইকিক। সত্যি করে বলবে নাকি এবার আমি তোমার ভবিষ্যৎবাণী করব? সরি স্যার, এখন তো আপনারা সবকিছু জেনেই গেছেন, কিন্তু বিশ্বাস করুন আমাকে, প্রিয়ার ওপর হামলা আমি করিনি স্যার। তো তাহলে কে করেছে এটা? তুমি তো এখানে সমস্ত রুমের কি কথা হচ্ছে সেগুলো খুব আরাম করে বসে শুনতে, তাহলে কথাটা বলো যে খুনি কি কি কথা বলেছিল। হ্যাঁ স্যার, তার কথা আমি শুনেছিলাম স্যার। স্যার শুধু ঘরেই নয় স্যার, ওই দিন শোয়েতে আমি প্রত্যেকের টেবিলের নিচে গ্যাজেট ফিট করে দিয়েছিলাম।
স্যার পুনিকে আমি এটা বলতে শুনেছিলাম যে এক্ষুনি গিয়ে ওকে মেরে ফেলো, কিন্তু স্যার শব্দটা কোথা থেকে আসছে, কার আওয়াজ, আমি তাকে দেখতে পাইনি স্যার। সুকান্ত বাবু, আমরা মেনে নিলাম হ্যাঁ যে তুমি সত্যি বলছো, তুমি খুনিকে দেখোনি, কিন্তু ওর ভয়েসটা তো তুমি শুনেছো। হ্যাঁ, ওর গলা তো তুমি চিনতে পারবে কে? স্যার আমি পুরো চেষ্টা করব তার গলার আওয়াজ চিনতে, পুরো চেষ্টা করব। সচিন, একটা কাজ করো, এই সুকান্তর শোতে হোটেলে যে কয়জন গেস্ট রয়েছেন তাদের সবাইকে এক জায়গায় জড়ো করো। স্যার। দয়া স্যার, এই রাকেশ প্রিয়ার ব্যাপারে বলছিল না যে ওর কোনো অ্যাফেয়ার চলছিল পুনেতে? একটা কাজ করো, এই প্রিয়ার বাড়িতে যাও, ওর রুমটা ভালো করে চেক করো। আসুন, এটাই প্রিয়ার ঘর। নিখিল, রুমটাকে ভালো করে সার্চ করো, যদি কোনো সূত্র পাওয়া যায়। স্যার। আমি তো কিছু বুঝতে পারছি না, আপনারা এখানে কি পাবেন? প্রিয়ার উপর হামলা হোটেলে হয়েছে, আর আপনি প্রমাণ আমাদের ঘরে খুঁজছেন। আমাদের কথা শুনুন ম্যাডাম, আমরা রাকেশের কাছ থেকে জানতে পেরেছি যে আপনার মেয়ে প্রিয়া রাকেশকে লুকিয়ে পুনে যাওয়া আসা করত। কি? হ্যাঁ, আর এটাই কারণ ছিল যার জন্য রাকেশ ওর সঙ্গে বিয়েটা ভেঙে দিয়েছিল। ওর সন্দেহ ছিল যে প্রিয়ার কোনো অ্যাফেয়ার চলছিল। এসব মিথ্যে কথা, ও আমার মেয়ের নামে মিথ্যে বদনাম করছে। তাহলে কি প্রিয়া পুনেতে যেত না? যেত, কিন্তু রাকেশের সঙ্গে। আর আমি ওদের কখনো বারণ করিনি, কারণ আমি জানতাম ওরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে। অদ্ভুত ব্যাপার, প্রিয়া আপনাকেও মিথ্যে বলতো আর রাকেশকেও। কি কারণ ছিল যে ও প্রায়শই পুনে যেত একা একা? স্যার। হ্যাঁ নিখিল, এই দেখুন, ওনারই একটা হসপিটালের ফাইল দেখছি এখানে। লাইফ প্লাস হসপিটাল, পেশেন্টের নাম প্রিয়া এস। প্রিয়া কি কোনো চিকিৎসা করা ছিল পুনেতে? চিকিৎসা? আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। ও নো। কি হয়েছে? কি লেখা আছে ফাইলে? আপনি বসুন এখানে, আমি বলছি সব। না, আমাকে বলুন কি লেখা আছে। কোনো খারাপ কথা লেখা নেই তো? দেখুন, এই ফাইলটায় লেখা আছে যে প্রিয়ার ব্লাড ক্যান্সার ছিল, অ্যাডভান্স স্টেজে। ভগবান, কি হলো আমার মেয়ে? শুনুন, সামলান নিজেকে। নিখিল, জল নিয়ে এসো চট করে। ম্যাডাম, ম্যাডাম। স্যার। ম্যাডাম প্লিজ উঠুন। ম্যাডাম উঠুন। আপনি ঠিক আছেন? প্রিয়া আমার কাছে এত বড় কথা লুকিয়ে গিয়েছিল, নিজেই একা একা কষ্ট পেত। দেখুন ম্যাডাম, আপনার মেয়ে খুব সাহসী ছিল। ও বোধহয় ওর অসুখের ব্যাপারে আপনাকে কিছু বলে বিব্রত করতে চায়নি। সামলান আপনি নিজেকে। স্যার, প্রিয়ার কাছে যদি প্রথম থেকেই সময় কম থাকে, তাহলে খুনি ওকে মারতে চেয়েছিল কেন? হয়তো যে হামলা করেছিল সে প্রিয়ার অসুখের ব্যাপারে জানতো না। আর একটা ব্যাপার খেয়াল করেছো কি নিখিল? এই ফাইলটাতে হসপিটালের নাম লেখা আছে, ওষুধের সব প্রেসক্রিপশনও আছে, কিন্তু কোনোটাতে ডাক্তারের কোনো সাইন নেই। একটা কাজ করো নিখিল, ওই হসপিটালে একবার ফোন করে খোঁজ করো যে কে সেই ডাক্তার যার হাতে প্রিয়ার চিকিৎসা চলছিল। স্যার। হ্যালো, লাইফ প্লাস হসপিটাল। আগে আমি সিআইডি থেকে ইন্সপেক্টর নিখিল বলছি। দেখুন, আমি জানতে চাই আপনাদের হসপিটালে গত 1 বছর ধরে প্রিয়া নামের এক পেশেন্টের চিকিৎসা চলছে, ক্যান্সারের। ওর চিকিৎসা কোন ডক্টর করছে সেই ব্যাপারে আমি একটু জানতে চাই আর কি। আচ্ছা, কি? এটা কি করে সম্ভব? কি হচ্ছে নিখিল? এক সেকেন্ড হোল্ড করুন, 1 সেকেন্ড। স্যার, এরা বলছে যে এদের রেকর্ডে নাকি প্রিয়া নামের কোনো পেশেন্টই নেই। দেখে পাতাও। হ্যালো, আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। আপনাদের হসপিটালে যতগুলো ডাক্তার আছে ক্যান্সার স্পেশালিস্ট, আমার ওদের সবার একটা লিস্ট চাই। হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারে SMS করে দিন। ওকে ওকে। প্রিয়ার চিকিৎসা তো এই হসপিটালে গত 1 বছর ধরে চলছিল।
তাহলে পেশেন্টের লিস্টে প্রিয়ার নাম নেই কেন? তবে কি প্রিয়ার উপর এই হামলার পেছনে ওর ওই ডাক্তারেরই হাত আছে? অলোক, দেখো, প্রত্যেকটা সাউন্ড ভালো করে শোনো। এদের মধ্যে কেউ খুনি। সবাই এসে গেছে? রাকেশ, যারা সুকান্ত শোতে ছিল? হ্যাঁ স্যার, সবাই এখানে আছে। স্যার, কিন্তু আমাদের কি দোষ বলুন তো? আপনারা আমাদেরকে কেন এখানে ফাঁসাচ্ছেন? আমরা খুনিকে খুঁজছি, খুনিকে। আর আমরা সন্দেহ করছি যে খুনি তোমাদের মধ্যেই কেউ হবে। তোমার নাম কি? আগে চন্দ্রকান্ত। চন্দ্রকান্ত? চন্দ্রকান্ত, তুমি কি এই শহরে প্রথমবার এসেছো? আগে হ্যাঁ। কিসের কাজে? ঘুরতে। ঘুরতে এসেছো? ঘোরা হয়েছে? এখনো তো হোটেল থেকে বেরোনোই হয়নি স্যার। আচ্ছা, চলো ঠিক আছে। তোমার নাম আনন্দ না? হ্যাঁ স্যার। আনন্দ, তোমার বাড়ি কোথায়? উদয়পুর স্যার। উদয়পুরে? আচ্ছা আনন্দ, একটা কথা বলো, তোমার হবিজ কি কি? হবিজ? হোয়াট? আপনারা আমার কাছে হবিজ শুনে ডিসাইড করবেন যে আমি খুন করেছি কিনা? আগে হ্যাঁ বলো, কি কি তোমার হবে? ডান্স করা, বই পড়া, ফিল্ম দেখা, বাস সেটুকুই। ঠিক আছে, কি নাম তোমার? জয়। আচ্ছা জয়, তোমার বাড়ি কোথায়? এলাহাবাদ। এলাহাবাদে? আচ্ছা, পুরনো না নতুন এলাহাবাদে? নতুন এলাহাবাদ। ঠিক আছে। কি সচিন, কিছু জানা গেল কি? না স্যার, এখনো তো কিছু জানা যায়নি। স্যার, মেসেজ এসে গেছে পুনে থেকে। ওয়াও, সমস্ত ডাক্তারদেরই লিস্ট পাঠিয়েছে, ফটো সমেত। তাহলে এটাই হচ্ছে ওই পুনার ডাক্তারটা? স্যার, এ তো এই হোটেলেই উঠেছে। এটাই সে। আর ঈশ্বর? হ্যাঁ, এর গলার আওয়াজই আমি শুনেছিলাম। স্যার, এই সেই লোকটা। ও, তাহলে এটাই হচ্ছে সেই পুনের ডক্টর যে হামলা করেছিল। বহু কষ্টে ঝামেলা থেকে মুক্তি পেলাম। এই হোটেলে আসার ভুল আর আমি কোনোদিনও করব না। স্যার, এতে আমাদের হোটেলের কি দোষ আছে স্যার? হ্যাঁ, দোষ তো শুধু আমাদের কপালেরই। এখানে এসে আমরা সিআইডির ঝামেলায় জড়িয়ে পড়লাম। তা নয় তো কি? আমি তো শুধু এটুকুই বলতে পারি যে যা যা অসুবিধা হলো তার জন্য আই এম ভেরি সরি। চলো এবারে। যা যা প্রবলেম হলো তার জন্য সরি স্যার। না, এতে আপনার কি করার ছিল? আনফরচুনেটলি কোইন্সিডেন্ট হয়ে গেছে। ওকে, আসছি। আশা করছি খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে। কি হয়েছে সুনিতা? হঠাৎ করে মাথাটা খুব ব্যথা করছে। মাইগ্রেন হলো না তো আবার? তুমি দাঁড়াও, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। না না, ওষুধ তো আমার কাছেই আছে। আমরা হোটেলে আর একটু থাকতে পারতাম না? সুনিতা, সিআইডির এত জিজ্ঞাসাবাদের পর আমরা বাড়িতে গিয়েই বিশ্রাম করতে পারবো। তুমি এক কাজ করো, ওষুধটা খেয়ে পেছনে শুয়ে পড়ো। চলো। ঠিক আছে। দা স্যার, ফলো করা যাক, দেখি এদের মোটিভটা কি। ইয়েস স্যার।
ওরা গেল কোথায়? ওর গাড়ি ঘুরে তো এদিকেই এসেছিল। কোন শর্টকাট রাস্তায় ওরা গেছে? স্যার, হ্যাঁ, ঋষভের গাড়ি ওখানে আছে, ওই দেখুন স্যার। বাইরে বেরো। ওই দেখুন স্যার। হ্যাঁ ঋষভ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এসব হলো কি করে? স্যার মনে হচ্ছে কেউ পেছন থেকে আমার গাড়িতে ধাক্কা মেরেছে স্যার। এটা ওই খুনিরই কাজ স্যার। এত নিরিবিলি জায়গায় এখানে কেন গাড়ি নিয়ে এসছো তুমি? হ্যাঁ স্যার এটা শর্টকাট রাস্তা, হাইওয়ে নাম্বার 35-এ যাওয়ার। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য যাচ্ছিলাম। এত তাড়াহুড়ো ছিল তোমার পুনে যাওয়ার জন্য? কেন? আচ্ছা, পেছনে কে ধাক্কা মেরেছে দেখেছিলে? স্যার সব এত তাড়াহুড়োর মধ্যে হলো, ওর মুখটা আমি দেখতে পাইনি স্যার। তোমার ওয়াইফ নিশ্চয়ই দেখেছিল। আরে না স্যার, ও তো পেছনে ঘুমোচ্ছে। ঘুমোচ্ছিলাম না, জেগেই আছি। তোমার গলার আওয়াজের কি হলো সুনিতা? শুধু আওয়াজই নয়, আমার মুখও বদলে গেছে। তুমি? সুনিতা কোথায়? আমি এখানে। তুমি তো পেছনে ঘুমাচ্ছিলে, তাহলে তাহলে এসব? এক্সকিউজ মি স্যার। ইয়েস স্যার, আপনার কিছু সাইন বাকি আছে। তুমিও না ভাই। প্লিজ স্যার, থ্যাংক ইউ। সুনিতা, আমি 2 মিনিটে আসছি, তুমি আরাম করো। সুনিতা ম্যাডাম, আপনি দেখুন, আপনার প্রাণ সংশয় আছে আপনার স্বামীর থেকে। কি বলছেন আপনি? ঋষভ এরকম করতে পারে না। দেখুন, আপনাকে বোঝানোর সময় নেই, আপনি সব জানতে পারবেন সময় এলে। আপনাদের সিআইটি লোকেদের লজ্জা পাওয়া উচিত, লজ্জা পাওয়া উচিত আপনাদের। আমার ওয়াইফের মনে আপনারা ভ্রান্ত ধারণা দিয়েছেন। স্যার, কেউ এর গাড়িটাকে ধাক্কা টাক্কা কিছু দেয়নি। এই অ্যাক্সিডেন্টে ড্রামা করছিল। এ নিজের স্ত্রীকে মারতে চাইছিল। ও মিথ্যা কথা বলছে স্যার, ও আমাকে ফাঁসাতে চাইছে। তুমি চেনো একে? একজন সিআইডি অফিসার, সিআইডি অফিসার, বুঝেছো? স্যার, গাড়ির ভেতরে ব্যাগ থেকেই ছুরিটা পেলাম। আর হতে পারে এই ছুরিটা দিয়েই ও প্রিয়ার ওপর হামলা করেছিল। হ্যাঁ, কি ঋষভ বাবু, এটাও খুনি রেখেছে তোমার জিনিসপত্রের সঙ্গে, জেনে শুনে তোমাকে ফাঁসানোর জন্য। কে? স্যার সব শেষ হয়ে গেল। আমি একটা বড় প্ল্যানিং করেছিলাম, সব শেষ হয়ে গেল। খুনির দৌড় সে যতটাই লম্বা হোক না কেন রে, সিআইডির হাত তার ঘাড়ে গিয়ে ঠিক পৌঁছয়। কেন মারতে চেয়েছিলে নিজের স্ত্রী সুনিতাকে? আমি শালুকে খুব ভালোবাসতাম। এই শালুটা আবার কে? স্যার আমার সেক্রেটারি। বাহ বাহ, সেক্রেটারির সাথে ভালোবাসা জমে গেল তো নিজের স্ত্রীকে মারতে চাইলে? তা কি করবো আমি? ও কিছুতে আমাকে ডিভোর্স দিতেই চাইছিল না। আরে ওয়াইফ ডিভোর্স দিতে চাইনি বলে ওকে খুন করবি তুই? সে তো সুখে তো আমার সমস্ত রহস্য খুলে দিয়েছিল, না হলে কবে আমি ওর সাথে বিয়ে করে ফেলতাম। আমি 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 প্রিয়াকে সুনিতাকে মারার জন্য টাকা দিয়েছিলাম। আর তুমি ওখানে বসে সুকান্ত শো দেখছিলে, যাতে করে তোমার ওপর কারো সন্দেহ না হয় যে তুমিই খুনটা করেছো। ও, তো এই প্রিয়াও মিলেছিল তোমার সাথে? প্রিয়া তো ক্যান্সার এমনিতেই আক্রান্ত, ও নিজের মায়ের জন্য কিছু টাকা রেখে যেতে চাইছিল। আর সুকান্ত যখন তোমার প্ল্যানটা নষ্ট করে দিল, তখন তুমি আরো একটা প্ল্যান বানালে। সুকান্ত বলেছিল যে হোটেলে একটা মেয়ে খুন হতে চলেছে, ব্যাস ওই কথাটার সুবিধা নেওয়ার জন্য তুমি প্রিয়াকে বলেছো যে ও নিজে নিজেকে যেন ছুরি মারে, যাতে সবাই মনে করে যে হোটেলে এই মেয়েটা খুন হতে যাচ্ছিল, এবং সেটা হয়েছে, তাই না? আচ্ছা, প্রিয়া যে ছুরিটা দিয়ে নিজেকে নিজে মেরেছিল সেটা তোর কাছে কি করে এলো? প্রিয়া যে জায়গাতে চাকুটা লুকাতে চেয়েছিল সেই জায়গাটা আমি আগের থেকেই জানতাম। কিন্তু কোনো ব্যাপার না, আমরা তোমার স্ত্রী সুনিতাকে বলবো যেন ও তোমাকে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। সত্যি? হ্যাঁ সত্যি। বেচারি স্বাধীনভাবে তো বাঁচতে পারবে তোমার মতন একজন খুনি স্বামীর থেকে, কারণ তুমি জেলের ভেতরে পচতে থাকবে সারা জীবন, মনে রাখবে।